রাত ঠিক 11:10 বাজে। এই সময় শহরের সব মানুষ ঘরে ঘুমাচ্ছিল, আর কিছু মানুষ ইন্টারনেটে ব্যস্ত ছিল। দেবা তার রুমে বিছানায় একা শুয়ে চিন্তা করছিল। পাশের বালিশের দিকে তাকাতেই চাঁদনীর কথা মনে পড়ল। বিয়ের পর তাদের দুজনের জীবন ভালোই যাচ্ছিল, কিন্তু 2020 সালের করোনায় কত পরিবারকে ধ্বংস করেছে এবং অনেককে দরিদ্র করে দিয়েছে। শুধুমাত্র এই কারণেই পরিবর্তন হয়েছে তাদের উভয়ের জীবনে। দেবার অনেক কষ্টে দিন চলছিল। দেবা যে কোম্পানিতে কাজ করছিল সেখান থেকে প্রতি মাসে অর্ধেক বেতন পেত। এই কম বেতন পাওয়ার জন্য রোজ প্রতিদিন দুজনের মধ্যে ঝগড়া হতো। আর একদিন চাঁদনী দেবাকে ছেড়ে দিয়ে বাবার বাড়ি চলে যায়। দেবা অনেক চিন্তা করার পর বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে চাঁদনীকে ফোন করবে বলে ভাবল। তারপর মনে একটু ভয় পেয়ে মেসেজ টাইপ করতে লাগল। মেসেজ পাঠানোর পরে অপর প্রান্ত থেকে মেসেজ এলো। মেসেজ পড়ে দেবা অনেকটা রেগে গেল, আর ও মোবাইল সাইডে ফেলে দিল। চাঁদনী আমার সঙ্গে 7 পাক ঘোরার পরেও আমাকে ছেড়ে চলে গেল, কারণ আমার চাকরি ভালো ছিল না। এরকম বউয়ের কি দরকার? এই কথা বলে দেবা বিছানা থেকে উঠে চলল। আর আলমারি থেকে সেই পুরনো বইটা বের করল। দেবা বিয়ের আগে প্রতিজ্ঞা করেছিল, যত রকম অসুবিধা হোক না কেন এই বই জীবনে কোনোদিন খুলবে না। কিন্তু আজ পরিস্থিতিটা অনেক আলাদা। পরের দিন ঠিক রাত্রি 12টার সময় শ্মশানে বটগাছের তলায় শুধুমাত্র একটি কাপড় পরে বসেছিল। ওর সামনে অগ্নিকুণ্ড জ্বলছিল, আর ওর চারধারে অনেক অনেক জিনিস রেখেছিল। মাথার খুলি, একটি কালো মুরগি, কিছু সুতো, আর একটি ধারালো ছুরি। ও খুব শান্তিতে মন্ত্র জপ করছিল। কিছু সময় পর ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হতে লাগল। কখনো জন্তু জানোয়ারের শব্দ, কখনো বা ভূতের আওয়াজ, কখনো বিদ্যুতের গর্জন। ওর কানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগল। আর ও কোনোভাবে কোন চিন্তা না করে এক মনে মন্ত্র জপ করতে লাগল। কারণ ও আগে বই পড়ে জেনে গিয়েছিল, যত বাধা বিপত্তি আসুক না কেন কোনভাবে মন্ত্র জপ করা বন্ধ করা চলবে না। আর ওই স্থান ছেড়ে ওঠা যাবে না, না হলে মৃত্যু অনিবার্য। প্রায় রাত্রি 4টা পর্যন্ত মন্ত্র জপ করার পর দেবা কালো সুতোগুলো নিয়ে মুরগির গলায় বেঁধে তারপর আবার মন্ত্র পড়তে লাগল। কিছু সময় পর ধারালো ছুরি দিয়ে মুরগির গলা কেটে মাথা আলাদা করে দিল। তারপর মুরগির মাথাটা ওই কলসির ভিতরে ঢুকিয়ে ওটাকে মাটির মধ্যে গেড়ে দিল। আর বাকি শরীরটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। দেবা এইভাবে প্রতিদিন যোগিনী সাধনা করতে লাগল। আজকে 41 দিনের সাধনা চলছিল। আজকে এত বেশি ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। এর আগে কখনো দেবা এরকম আওয়াজ শুনেনি। আর আজকে বেশি জোরে বাতাস বইছিল। মনে হচ্ছিল যেন এই বাতাসে আগুন নিভে যাবে। আর ও চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র জপ করে যাচ্ছিল। কিছুক্ষণ পর বাতাস ধীরে ধীরে কম হয়ে গেল। দেবা, আমার সাধক চোখ খোলো। দেবা যখন চোখ খুলল, সামনের দৃশ্য দেখে যেন ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। দেবা সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে এক নজরে দেখতে থাকল। ওর মনে হচ্ছিল, এরকম সুন্দরী মহিলা আমি জীবনে কখনো দেখিনি। এ যেন অপরূপ সুন্দরী। ও লাল রঙের শাড়ি পরেছিল, আর আঁচলটা হালকা হাওয়াতে দুলছিল। ওর শরীর লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছিল। মাথার চুল কোমর অবধি লম্বা ছিল। গোলাপি ঠোঁট আর নীল চোখ দেখে দেবা ওর সুন্দর চেহারাকে উপর থেকে নিচে অনুভব করছিল। এতদিনের পরে রেণুকাকে ছেড়ে থাকার পর সামনে দাঁড়িয়ে থাকা এরকম সুন্দরী মহিলাকে দেখে ওর মন পাগল হওয়া স্বাভাবিক ছিল। ও দেবাকে দেখে হাসল, আর ওর কাছে এগিয়ে গেল। তুমি কি? দেবা অর্ধেক কথা বলতেই, আমি তোমার যোগিনী।
ও ফুসফুস আওয়াজে যখন বলল, চারিদিক নিস্তব্ধ থাকার কারণে ওর আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। যখন ও নিজের নাম নিচ্ছিল তখন দূরে থাকা অনেক কাক একত্রে জমা হয়ে কা কা করে আওয়াজ করছিল। যখন ওর আওয়াজ কানে পৌঁছালো তখন দেবা দাঁড়িয়ে পড়ল আর ঠিক ওর সামনে গেল। তুমি আমার সাধনা অনেক কষ্টে অনেক ধৈর্য দিয়ে করেছ, তাই আমাকে তোমার কাছে আসতে হলো। শুনে দেবা অনেক খুশি হল, কিন্তু দেবার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমার সঙ্গে এসো। বলে যোগিনী পিছন ফিরল, যার পিছনের পাতলা কোমরে দেবার চোখ পড়ল, আর ও হাসতে হাসতে আগে চলতে লাগল, আর দেবা ওর পিছনে পিছনে চলতে লাগল। যোগিনী দেবার বাড়ির দিকে চলতে লাগল। দেবার বাড়ি শ্মশান থেকে 1 কিলোমিটার দূরে ছিল। দেবা কিছু না বলে ওর পিছনে পিছনে বাড়ির দিকে চলতে লাগল। দরজার সামনে আসতেই দরজা এমনি খুলে গেল। যোগিনী ভিতরে চলে গেল। দেবা ওর পিছনে পিছনে ভেতরে চলে গেল। যোগিনী মুখ ঘুরিয়ে ওর দিকে দেখল। আজ থেকে তোমার সব চাহিদা পূরণ হবে, যদি আমার 3টি শর্ত মানো তাহলে। ও 3টি শর্ত কি? এত তাড়াহুড়ো কিসের? এখন তো তোমার একটাই চাহিদা, যা এখন আমি পূরণ করে দেব। এই কথা বলে ও হাসল। দেবার মনে হল যেন 1000 প্রেমের ছুরি ওর বুকের মধ্যে এসে লাগল, আর ও দেবার রুমের মধ্যে চলে গেল। দেবা ওর পিছনে পিছনে রুমের মধ্যে গেল। দেবা ভুলে গিয়েছিল যে ওর বিয়ে করা বউ রয়েছে। সোজা গিয়ে যোগিনীকে জড়িয়ে ধরল। তারপর ওরা প্রেমে লিপ্ত হয়ে গেল। পরের দিন সকাল 6টায় দেবার চোখ খুলল। বিছানায় একা শুয়ে ছিল। আরে ও কোথায় গেল? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তখন ওর কানের মধ্যে এক মধুর আওয়াজ শোনা গেল। এত অস্থির হচ্ছ কেন দেবা? আমি সব সময় তোমার সঙ্গেই থাকব। বলেই যোগিনী সামনে এলো। ওকে দেখেই দেবা বিছানা থেকে উঠল। আমার প্রথম শর্ত, আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকব, তোমার স্ত্রীর মতোই। দ্বিতীয় শর্ত, আমি তোমার সব চাহিদা পূরণ করব, তার বদলে প্রতিদিন রাত্রে আমার সঙ্গে মদ ও মাংস খেতে হবে। তৃতীয় শর্ত, তুমি আমাকে ছাড়া অন্য কোনো স্ত্রীর কাছে যেতে পারবে না, তা আমি সহ্য করব না। এই কথা শুনে দেবা কিছু না ভেবে, ঠিক আছে, কিন্তু আমি অনেক টাকা পয়সা চাই। আমার জীবনে যেন কোনো অভাব না হয়। এক রাত্রের মধ্যে যেন অনেক টাকা পেয়ে যাই, যেভাবে 2 বছর আগে আমার বন্ধু রাহুলের সঙ্গে হয়েছিল। রাহুল তার বাগানে নারিকেল গাছের গোড়ায় গুপ্তধন পেয়েছিল। কলসি ভর্তি সোনার মুদ্রা পেয়েছিল, যার মূল্য রাহুল জানে না। এভাবেই হবে সাধক। বলেই অদৃশ্য হয়ে গেল। সময় চলতে লাগল। ধীরে ধীরে 10টা বেজে গেল। দেবার মোবাইলে ওর মালিকের ফোন আসলো। ওর অফিসে যাওয়ার মন ছিল না। ফোন কাট করে সাইডে রেখে দিল। ওর চোখের সামনে শুধু যোগিনীর চেহারা আসতে লাগল। ও উদাস হয়ে ভাবতে লাগল, যোগিনী কখন আসবে, কোথায় গেছে, কখন আসবে। এইভাবে অপেক্ষা করতে করতে দুপুর হল। দুপুর থেকে রাত্রি। দেবা অপেক্ষা করতে লাগল আর বারবার ঘড়ির দিকে তাকালো। রাত্রি যখন 9টা বাজে তখন দেবা ফ্রিজ খুলে ফ্রিজ থেকে মদের বোতল বের করল। তারপর 2টো গ্লাসে মদ নিয়ে জোরে জোরে বলল, যোগিনী, কোথায় তুমি, যোগিনী। আর এদিকে দেবার বন্ধু রাহুল নিজের বিছানায় বসে ল্যাপটপে অজন হরর স্টোরি দেখছিল।
তখন ওর কানের মধ্যে একটা হাসির শব্দ আসে। ও তখন ল্যাপটপের আওয়াজ বন্ধ করল। তখন ওই হাসির আওয়াজ ওর কানে আবার আসলো। সাথে সাথে ওর নাম ধরে বলল, রাহুল কেমন আছো? ও বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে ওদিকে তাকিয়ে বলল, কে? তখন ওর বাড়ির দরজা অটোমেটিক খুলে গেল। আর সামনে দেখতে পেল অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে। রাহুল ওকে এক দৃষ্টিতে দেখতেই লাগল। কিছুক্ষণ পর বলল, আপনি কে? যোগিনী ধীরে ধীরে ওর সামনে এলো, একদম কাছে এসে বলল, যারা তোমার সঙ্গে দেখা করতে চায় তাদের মধ্যে আমি একজন। আমার সঙ্গে তো অনেকেই দেখা করতে চায়। হ্যাঁ, তোমার সঙ্গে তো এই গ্রামের অনেক মেয়েরা দেখা করতে চায়, কারণ তুমি তো এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। ও তো ঠিক কথা। রাহুল ওর কোমর ধরে নিজের দিকে টেনে নিল। ওরা একে অপরকে দেখতে লাগল। কিছুক্ষণের মধ্যে রাহুল দেখল ওর চোখ লাল হয়ে গেছে। রাহুল তখন ওকে ছেড়ে পিছন দিকে পিছিয়ে গেল আর বিছানায় পড়ে গেল। কে তুমি? কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও জোরে জোরে চিৎকার করল, কিন্তু ওর কথা ওই রুমের বাইরে কেউ শুনতে পেল না। যোগিনী ভয়ানকভাবে হাসতে লাগল। ধীরে ধীরে ওর রূপ চেঞ্জ হয়ে গেল। আমি যোগিনী, যোগিনী। এই কথা বলতে বলতেই যোগিনীর দাঁত ধীরে ধীরে বড় হয়ে গেল। রাহুল ভেবে উঠতে পারছে না আগে কি করবে। সাথে সাথেই যোগিনী ওর বুকের ওপর চেপে বসল আর ধারালো দাঁত দিয়ে ওর ঘাট থেকে রক্ত খেতে লাগল। রাহুল চিৎকার করতে লাগল আর সব রক্ত শরীর থেকে বেরিয়ে গেল। সব রক্ত খাওয়ার পরে যখন ওর শরীর ঢিলা পড়ল, তখন যোগিনী ওকে ছেড়ে দিল। যখন ও উঠে দাঁড়াল, তখন ওর ঠোঁট দিয়ে লাল রক্ত থপ থপ করে মাটিতে পড়তে লাগল। চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল আর ও জোরে চিৎকার করে বলল, আমি যোগিনী। দেবা আরও একবার ঘড়ির দিকে তাকালো। তখন 9:50 হয়ে গিয়েছিল। এই সময় ও বিছানায় বসেছিল। ওর সামনে 2টি গ্লাসে মদ ভরা ছিল আর সামনের প্লেটে চিকেন রাখা ছিল। ও যোগিনীর সঙ্গে খাবে বলে বের করে রেখেছে। ও কিছু বলবে তার আগেই কানে ফুসফুস করে আওয়াজ এলো, সাধক, তুমি যে কাজ দিয়েছিলে সেই কাজ করার জন্য আমি গিয়েছিলাম। তারপর যোগিনী সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা বাক্স ছিল, যেটা দেখে দেবা বলে উঠল, ওতে কি? তুমি নিজেই দেখে নাও, আমি তোমার কথা রাখতে পেরেছি কি পারিনি। তারপর বাক্সটা নিচে রেখে দিল। এই কথা শুনে দেবা দাঁড়িয়ে পড়ল। তারপর মাটি থেকে ওই বাক্সটা তুলে টেবিলের উপর রেখে বাক্সটা খুলল। খুলতেই দেখতে পেল বাক্স ভর্তি সোনার মোহর। দেখেই তো দেবা হাঁ করে তাকিয়ে থাকল আর বলল, আমার পাশে অনেক মোহর, আমি বড়লোক হয়ে গেছি, আমার আর কোনো অভাব হবে না। যোগিনী একটু মুচকি হেসে নিজের হাতে 2টো মদের গ্লাস উঠালো, আরেকটা দেবার মুখে লাগিয়ে দিল। দেবা গ্লাসটাকে ধরল আর দেবার হাত যোগিনীর হাতে স্পর্শ হল। যোগিনীর হাতটা বরফের মতো ঠান্ডা ছিল আর যোগিনীর গরম নিঃশ্বাস এসে পড়ল ওর শরীরে। ধীরে ধীরে মদ খেতেই থাকল। যোগিনী প্লেট থেকে একটা লেগ পিস উঠিয়ে ওতে 2-3 বার কামড় দিয়ে দেবার মুখের দিকে বাড়িয়ে দিল। দেবাও তখন ওর এঁঠো চিকেন খেতে কোনো আপত্তি করল না। তারপর একসাথে রাত কাটালো। পরের দিন দেবা ঘরে নতুন নতুন জিনিস কিনে নিয়ে এসে ঘর সাজাতে লাগল। নতুন টিভি, নতুন ফ্রিজ, আলমারি, আরও অনেক কিছু। বাড়িতে যেসব জিনিসের প্রয়োজন ছিল সব কিনে নিয়ে এলো। আর রাত্রে আসার সময় নতুন গাড়ি কিনে নিয়ে এলো। যখন ও গাড়ি থেকে বেরিয়ে মাটিতে পা রাখল, তখন ওর চাঁদনির কথা মনে পড়ল।
ভাবল চাঁদনীকে ফোন করে ওর খুশির কথা বলতে চাইল। তখন ওর মনে যোগিনের শর্তের কথা মনে পড়ে গেল। তখন ও বাড়ির দিকে চলে গেল। 1 মাস হয়ে গেছে। দেবার খুব আনন্দে দিন কাটছিল। আর ওদিকে চাঁদনী বিছানায় বসে দেবার কথাই ভাবছিল। আর ও নিজের ভুল বুঝতে পারল। আর ভাবল 7 পাক ঘোরা মানে স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখের ভাগিদার হওয়া উচিত। এই ভেবে দেবার কথা খুব মনে পড়ছিল। কারণ 1 মাস ধরে কোনো কল বা মেসেজ আসেনি। কয়েকদিন পরে রাখি বন্ধন ছিল। আর এদিকে দেবা নিজের ঘরে চেয়ারে বসে পুরনো দিনের কথা মনে করছিল। তখন ওর মোবাইল বেজে উঠল। মোবাইলে ওর বোন রূপালীর কল দেখে ও মনে মনে অনেক খুশি হল। দেবা কল রিসিভ করল আর কথা বলতে লাগল। হ্যালো রূপালী। হ্যালো দাদা, কেমন আছো? আমি খুব ভালো আছি বোন, তুই কেমন আছিস? তুমি তো আমাকে পুরো ভুলে গেছো দাদা। না ফোন না মেসেজ করো। আরে এরকম না, তোর বৌদির সঙ্গে একটু ঝগড়া হয়ে গিয়েছিল, আমি কয়েকদিন একটু ডিস্টার্ব ছিলাম। বৌদির সঙ্গে তোমার ঝগড়া হয়েছে আর তুমি আমাকে এখনো অবধি বলনি? এই কথা শুনে দেবা রূপালীকে সব কথা খুলে বলল। সব কথা শুনে রূপালী বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি রাখি পূর্ণিমার দিন তোমার বাড়ি আসব। আর তুমি আমার সঙ্গে বৌদির বাড়িতে যেও, আমি ওকে বুঝিয়ে বলবো। এই কথা শুনে দেবার মনে অনেক খুশি এলো। আর ও বলল, ঠিক আছে বোন, আর তোর সঙ্গে তো অনেক দিন দেখা হয়নি, তুই চলে আয়। এই কথা বলে দেবা রূপালীর সঙ্গে আরো অনেক কথা বলল। তারপর কল কেটে দিল। কিছুক্ষণ পর তার মনে হলো রাহুলের সঙ্গে অনেক দিন কথা হয়নি। রাহুল তার বন্ধু ছিল। রাহুল যখন তার ঘরে গুপ্তধন পেয়েছিল তখন সে সবার প্রথমে দেবাকেই বলেছিল। এই কথা ভেবে ও রাহুলের নাম্বার লাগিয়ে দিল। যখন ফোন রিসিভ হলো তখন ওই পাশ থেকে রাহুলের বাবার আওয়াজ এলো। হ্যালো আঙ্কেল, আমি দিবা বলছি। আমি রাহুলের সঙ্গে কথা বলতে চাই। তুমি কি রাহুলকে ফোনটা দেবে? ওই পাশ থেকে গম্ভীর আওয়াজ এলো। বেটা, তুমি কি জানো না ও মারা গেছে? এই কথা শুনে দেবা চমকে উঠল। একই বলছো আঙ্কেল? এসব কবে হয়েছে? 1 মাস হয়ে গেছে। রতনের লাশ ওর ঘরে এমন অবস্থায় পাওয়া গেছিল যে ওর শরীরে 1 ফোঁটা রক্ত ছিল না। আর বাড়িতে থাকা সব সোনা পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে দেবা ঘাবড়ে গেল। তার হাত থেকে মোবাইল নিচে পড়ে গেল। আর ওর মনে পুরনো দিনের কথা মনে পড়ল। আর ও যোগিনীকে বলেছিল, আমার জীবনে যেন টাকা পয়সা কম না হয়। আর এসব যেন একদিনের মধ্যেই হয়ে যায়, যেভাবে 2 বছর আগে আমার বন্ধু রাহুলের হয়েছিল। দেবা ভাবতে লাগল, যোগিনী যে ওকে সোনার গয়না নিয়ে এসে দিয়েছিল তা অনেক পুরনো ছিল। কি হয়েছে সাধক, কি চিন্তা করছো? এই বলে সামনে যোগিনী প্রকট হল। আর ও খুব খুশি মনে ছিল। ওই দিন যে সোনার মোহর আমাকে নিয়ে এসে দিয়েছিলে, ওগুলো কোথা থেকে নিয়ে এসেছিলে? তুমি তো চেয়েছিলে আর বলেছিলে 1 রাতের মধ্যে তোমার বন্ধু রাহুলের মতো তুমিও বড়লোক হয়ে যাবে। এই জন্যই আমি সোনা ওখান থেকেই নিয়ে এসেছি। এই কথা শুনে দেবা কাঁপতে লাগলো আরো বলল, এর মানে রাহুলকে তুমি মেরে ফেলেছ আমার আশা পূরণ করার জন্য? কেউ বাঁচল কি মরল আমি দেখতে যাব না, আমি শুধু তোমার ইচ্ছা পূরণ করব। এই কথা বলে যোগিনী ওকে জড়িয়ে ধরল। দেবা এই কথা জেনে খুব দুঃখী হল, কারণ ওর ইচ্ছা পূরণের জন্য ওর বন্ধু মারা গেল।